প্রতিদিন গভীর রাতে ধর্ষণের শিকার হন তানিশা। প্রতিদিনই ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে তার সাথে সেক্স করা হয়েছে। প্রতিদিন ফ্লোরে ঘুম ভাঙার পরে সে দেখতে পায় প্রোটেকশনের প্যাকেট ফ্লোরে পড়ে রয়েছে, কিন্তু তার সাথে জোরপূর্বক কোনো ধর্ষণ করা হয়নি। এটা শিউর তানিশা। মনে হয় যেন তার ইচ্ছেতেই সে ধর্ষণের শিকার হচ্ছে। জোরপূর্বক ধর্ষণ করলে শরীরে কোনো হাতাহাতি বিষয় লক্ষণীয় থাকতো, কিন্তু তেমনটা হয়নি। প্রতিদিন সকালেই উলঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকে তানিশা। তার শরীরের সমস্ত জামা কাপড় মেঝেতে পড়ে থাকে, এলোমেলো চুল বিস্তীর্ণ লুটিয়ে থাকে বিছানার উপর। রহস্যের বিষয় এটাই, সে যেভাবে রুম আটকিয়ে ঘুমাতে যায় ঠিক সকালে সেভাবেই সে দেখতে পায় রুম আটকানো আছে। তানিশা বিষয়টা কারোর সাথে কখনো শেয়ার করার সাহস করেনি, তবে তাদের বাড়িতে এমন কেউ নেই যে এমনটা করবে। বাড়িতে তার বৃদ্ধ দাদা আর নিজের আপন ভাই আর একমাত্র পুরুষ, সেটা হচ্ছে গেটের দারোয়ান। কিন্তু চিন্তার বিষয় এটাই, দারোয়ান আঙ্কেলের অনেক বয়স, তাছাড়া বাড়ির মেইন দরজা আটকানো থাকে। পরবর্তী দিনে তানিশা আবার যথাসময় ঘুমিয়ে গেল। আবারও প্রতিদিনের মতোই আজও ধর্ষণের শিকার হয় তানিশা। আজও প্রোটেকশন ফ্লোরে পড়ে আছে, তবে কেন জানি তানিশা অন্যরকম হয়ে যাচ্ছে। কি হয়েছে তানিশা তোর? তানিশার ভাবি বলল, না ভাবি আমার কিচ্ছু হয়নি। তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না ভাবি, এমনিতেই। তোর কি জানা হয়েছে? আমি বলি কি, তুই কয়েকদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়, আব্বু আম্মুর সাথে দেখা করে আয়, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইকে বলো আজকেই যেন ট্রেনের টিকিট কেটে রাখে, আমি আজকেই বাড়িতে যাব। তানিশা ট্রেনে উঠে বসে আছে আর ওর ভাইয়া ভাবি এগিয়ে দিতে এসেছে। দেখে শুনে যাস বোন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ট্রেন তার নিজস্ব গতিতে চলছে। তানিশা ভাবছে বাড়িতে গিয়ে রাতের বেলায় মাকে বললাম, মা আজকে আমি তোমার সাথে ঘুমাবো। মা বললো ঠিক আছে। মা বললো তোমার ভাইয়ার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো মা। তানিশা ও তার মা ঘুমিয়ে আছে। হঠাৎই তানিশা দেখতে পেল তাকে একটা ছেলে লিপ কিস করছে। ঠোঁট, গালে, গলায় যেন কিস করে ভরিয়ে দিচ্ছে ছেলেটা। কিছুক্ষণ পরে যেন তানিশার মনে হলো ছেলেটা তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে। এভাবে ছেলেটা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন তানিশা ভয়ঙ্কর চিৎকার করে, কি হয়েছে তোর মা? তানিশা চুপ হয়ে আছে, মাথা ঘোরাচ্ছে ওর। খারাপ কোনো স্বপ্ন দেখেছিস মা? তানিশা মাথা ঝাঁকালো, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে টেনশন করতে হবে না, ঘুমিয়ে জামা। এভাবেই কয়েকদিন তানিশা ওর আব্বু আম্মুর সাথে সময় দিল, কিন্তু কোনো রাতে খারাপ কিছু হয়নি। তারপর তানিশা আবার ব্যাক করলো ওর ভাইয়ার কাছে ঢাকায়। তানিশা ঢাকায় কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট, তবে তাকে দেখলে মনে হবে না সে যে মাত্র ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। তানিশার ভাইয়া বলল, আচ্ছা তুই এত মনমরা হয়ে থাকিস কেন বলতো? এমনিতেই ভাইয়া, আমার কাছে শেয়ার না করলে তোর ভাবির কাছে কিছু শেয়ার করতে পারিস। কিছু হয়নি ভাইয়া, টেনশন করো না। আজকে রাতে তানিশার কেন জানি খুব ভয় ভয় করছে, কারণ এ বাড়িতে আসলে তানিশা ধর্ষণের শিকার হয়। আজও তার বিপরীত কিছু ঘটলো না, তবে একটা জিনিস আলাদা ঘটেছে, সেটা হচ্ছে আজকে ফ্লোরে কোনো প্রকার প্রোটেকশনের প্যাকেট বা প্রোটেকশন পাওয়া যায়নি। তানিশা ভাবছে তার মানে আজকে আমাকে প্রোটেকশন বিহীন। আর ভাবতে পারছে না তানিশা কি করছে, তার এত বড় সর্বনাশ কেন করছে। হাজার হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে তানিশার মাথায়। পরিশেষে আজকে তানিশা ওর বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করে। মিম বিষয়টা শুনে হাসতে হাসতে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসতেছিস। মিম বলল, আচ্ছা আমার মনে হয় তোকে প্রতিদিন ভূত ধর্ষণ করছে। মজা বাদ দে, আমি যা বলি শোন, তুই আজকে আমার সাথে থাকবি? পাগল নাকি? বাসায় কি বলবো? বাসায় যা বলার আমি বলবো। ওকে আমি থাকবো। রাতে তানিশা আর মিম শুয়ে আছে। ফজরের আজানে ঘুম ভেঙে যায় তানিশা। ঘুম ভাঙার পর তানিশা লক্ষ্য করে আজও সে ধর্ষণের শিকার। কিন্তু মিম গেল কোথায়? পরে তানিশা ফ্লোরে থেকে ও জামা তুলে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু চিন্তার বিষয় মিম উধাও। মিমকে সারা বাড়ি খোঁজার পরেও মিলল না। তানিশা যেন ভয়ে জমে যাচ্ছে। একসাথে দুজন নিন্দ্রাহীন ভাবে শুয়েছিলাম, কিন্তু আগের দিনের মতো করে ধর্ষণের শিকার হলাম। মিম হঠাৎ হাওয়া হয়ে যাওয়ার কারণ কি? হঠাৎই ছাদের দিকটায় তানিশা কারো পায়ের আওয়াজ পায় ভীষণ ভাবে। ছাদে গিয়ে তানিশা হতভম্ব। পুরো ছাদ পুরো দমে ফাঁকা। ছাদের রিলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তানিশা। আর তানিশা বুঝতে পারে রাত এখনো অনেক রয়েছে, কারণ এখনো চারিদিকে ঝকঝক করছে জ্যোৎস্নার আলোয়। তার মানে তার কানে আসা আজানটা ভুল ছিল মানে হয়তো সে ভুল শুনেছিল। ততক্ষণে তানিশা দেখতে পায় কেউ একজন তাদের বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে। তানিশা ভাবতে থাকে এই সেই ব্যক্তি যে আমাকে ধর্ষণ করে প্রতিটি রাত। কেন এমন করে? কি করেছি আমি? তার কাছে বিষয়টা আমার জানতে হবে। তানিশা পিছু নিতে থাকে চাদর মোড়ানো মানুষটা। হঠাৎই পিছু নিতে নিতে তানিশা হারিয়ে ফেলে মানুষটাকে। তানিশা ততক্ষণে বুঝতে পারে সে একটা নদীর পাড়ে পৌঁছে গেছে। জ্যোৎস্না রাতে নীরব ঘুমন্ত নদীতে ভ্রমণ করার ইচ্ছাটাই আলাদা। তানিশা উঠে যায় নৌকার ছইয়ের ভিতর। তারপর নদীর শীতল হাওয়া গায়ে জড়াতেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায় তানিশা। সকালে ঘুম ভাঙাতে তানিশা নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। তানিশা এটাও আবিষ্কার করে ফেলে কালকেও দুবার ধর্ষণের শিকার হয়েছে, একবার নিজ ভবন থেকে, আরেকবার খোলা আকাশের নিচে নৌকা ছইয়ের ভিতর। কতক্ষণ পরে ওর ভাইয়া ভাবি ওর কাছে এসে বলল, কেমন লাগছে বোন তোর এখন? ভালো লাগছে ভাইয়া। কি হয়েছিল তোর? তুই নদীতে কেন গেছিলি? ভাইয়া মনটা খারাপ ছিল, তাই মনটা ফুরফুরা করতে নদীতে গিয়েছিলাম। তাই বলে এত রাতে? সেটা নয় ভালো কথা, কিন্তু তুই মিমের সাথে ঘুমিয়েছিলি, তারপর নাকি তুই ওকে গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে নিজে ড্রাইভ করে ওকে বাড়িতে রেখে এসেছিস। আর তুই ওকে বাড়িতে রেখে কেন আসলি? আর নদীতে একাকি না গিয়ে মিমকে সাথে করে নিয়ে গেলেই তো পারতিস। কি বলো ভাইয়া, তোমরা এসব কি বলছো? আমি তো এসব নিতে পারছি না। ওকে তুই এখন রেস্ট কর, আমি বরং ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। তানিশা ভাবছে আজব তো, আমি আবার কখন মিমকে বাড়িতে দিয়ে আসলাম? ও হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল, এখন বলছে
আমি দিয়ে এসেছি ওকে বাড়িতে। তানিশা আবার ভাবছে, সে কিসব ভাবছে মিম সম্পর্কে। মিম তো তার বেস্ট ফ্রেন্ড। হাসপাতাল থেকে সেদিনই তানিশাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর মিম দেখতে আসে তানিশাকে। ছাদে রেলিং ঘেঁষে দুজন দাঁড়িয়ে রয়েছে। তুই আজকে আমাকে একা ফেলে বাড়িতে কেন চলে গিয়েছিলি? কি বলছিস? তুই তো আমাকে নিজেই বাড়িতে রেখে এসেছিস জোর করে। আমি এই কথাটা কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তুই নিজেই ড্রাইভিং করে আমাকে বাড়িতে দিয়ে এসেছিস। তারপর মিম ওর ফোন বের করে তানিশা ড্রাইভিং করার ভিডিও দেখায় যে ও নিজে ড্রাইভিং করে বাসায় দিয়ে এসেছে। ভিডিওটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিয়ার, তারপরও বিশ্বাস করে নিল। আর ড্রাইভিং করা অবস্থায় তানিশা খুব ক্ষিপ্ত ছিল মিমের উপর, যার কারণে মিম তখন কিছু বলে, কারণ ওর তখন তানিশার চেহারা দেখে খুব ভয় করছিল। রাতে তোর কি হয়েছিল জানি না, তবে আজকেও আমি ধর্ষণের শিকার হয়েছি। সত্যি? রে, তাও একবার না, দুইবার। কিভাবে? তারপর তানিশা বর্ণনা করলো রাতের কাহিনী। আজকে রাতে তানিশা নিজে ওর রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, যাতে কে তাকে প্রতিদিন রাতে ধর্ষণ করে বিষয়টা জানতে পারে। আজও প্রতিদিনের মতো করে ধর্ষণ হয়েছে তানিশা। যেটুকু সময় ধরে তানিশা ধর্ষণ হয়েছে সেটুকু সময় বাদে সকল কিছু সিসিটিভি ক্যামেরায় বন্দী। আর একটা বিষয়, সেটা হচ্ছে তানিশা নিজে গিয়ে যে সিসিটিভি ক্যামেরা অফ করেছে সেটাও বোঝা যাচ্ছে। তানিশা ভাবছে, ফুটেজে দেখা যাচ্ছে আমি নিজেই ক্যামেরা অফ করে কিছু টাইম পরে অন করলাম, কিন্তু আমি এমনটা কখন করলাম? আর একটা বিষয় লক্ষণীয় যে গভীর রাতে কেউ একজনকে তানিশা নিজেই ফোন করে, সেটা সে তার ডায়াল কল দেখে বুঝতে পেরেছে। সে ঠিক নির্দিষ্ট সময় ফোন করে ওই নাম্বারে। রাতে তানিশা জোর করেই পড়তে বসেছে, ইচ্ছার বিরুদ্ধে অন্তরালে পড়তে বসেছে। শুধু ভাবছে কি করেছি আমি, যার জন্য ওই মানুষটা আমার সাথে এমনটা করছে। তানিশা 10টার দিকে নিদ্রাহীন ভাবে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। তানিশা কেন জানি ভেঙে পড়েছে। রোজ রোজ একজন অচেনা মানুষ এসে ধর্ষণ করে যাচ্ছে। তানিশা এটাই বিশ্বাস করছে যে তাকে অচেনা কোনো মানুষ এসে ধর্ষণ করছে, কোনো প্রকার ভূত প্রেত না। কারণ তানিশা জানে যে ভূত প্রেত নামে আসলে কিচ্ছু নেই। তবে আজকে তানিশা গভীর ভয়ে আচ্ছন্ন, কারণ আজকে থেকে তানিশার পিরিয়ড শুরু হয়ে গেছে। ভয় করছে আজকেও যদি ধর্ষণের শিকার হয়, আর এই 7 দিনে যদি ধর্ষণের শিকার হতে থাকে, তাহলে সে হয়তো চিরতরে মা হবার ক্ষমতা হারিয়ে ফেলবে। তানিশা আজকে ডিসিশন নিয়ে নিয়েছে, যেভাবেই হোক সে আজকে ঘুমাবে না, আবার ক্যামেরাও অফ করবে না। তানিশা ঘুম না আসার কারণে তার ডায়েরিটা মেলে ধরলো চোখের সামনে। তবে আজকে তানিশা 1 বছর যাবত পরে ডায়েরিটা খুলেছে, আর ডায়েরির প্রথম পেজে তানিশার নামের সাথে একজনের নাম লেখা, যার জন্য হতবম্ব তানিশা। খুব বড় বড় অক্ষরে করে লেখা, তানিশা লাভ অনিক। তানিশা ভাবতে থাকে, আমার ডায়েরিতে অনিকের নাম লেখা, কিন্তু এই অনিকটা আবার কে? অনিক নিয়ে ভাবতে ভাবতে তানিশা ঘুমের ঘরে হারিয়ে যায়। আসলে তানিশা ঘুম পাগলে, তার ঘুম না হলে পাগল হয়ে যায়। খুব সকালে ঘুম ভেঙে যায় তানিশার। আর আজকেও ধর্ষণের শিকার হয়নি সেটাও বুঝতে পারছে, কারণ ও আজকে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো প্রকার ধকল যায়নি তার শরীরের উপর দিয়ে। তারপর তানিশা তার বালিশের নিচে একটা চিরকুট পায়। চিরকুটে জাস্ট লেখা, আজকে থেকে যে তোমার পিরিয়ড শুরু হয়েছে এটা আমার জানা ছিল। আমার ডায়েরিতে লেখা রয়েছে তোমার যাবতীয় তথ্যাদি। তানিশা বারবার চিরকুটটা পড়ছে। তানিশা ভাবলো, কে সে যে আমার বিষয়ে সকল কিছু জানে? এভাবেই তানিশা 7 দিন কোনো প্রকার ধর্ষণ থেকে মুক্ত। সে এখন আর কলেজে যায় না, সব সময় গোমরা মুখে বসে থাকে। আজকে কয়েকদিন পর মিম তানিশার সাথে দেখা করতে এসেছে। তানিশা, জানিস আমার এই কয়েকদিন কি হয়েছিল? কি হয়েছিল? আমার ফোনে আসা একটা টেক্সটে আমি এই 7 দিন যাবত হাসপাতালে ছিলাম। তুই হাসপাতালে ছিলি সেটা আগে বলিসনি কেন? আর তোর ফ্যামিলিতে কেউ তো আমাকে কিছু জানায়নি। আসলে আমি মানা করেছিলাম যেন তোকে বিষয়টা জানানো না হয়। কথাটা বলে মিম মাথা হেড করে দাঁড়িয়ে আছে। তোর ফোনে কি এমন টেক্সট এসেছিল যার জন্য তোকে 7 দিন যাবত হাসপাতালে থাকতে হয়েছিল? আসলে তোর ধর্ষণের বিষয়ে আমি মনে করেছিলাম হয়তো এটা তোর মনের ভুল, নয়তো কোনো ভূত প্রেত এমনটা করেছে, কিন্তু আসলে এমনটা না রে, তোকে একজন মানুষই ধর্ষণ করছে, সেটা আমিও জানি। তা তোর ফোনে কি এমন টেক্সট এসেছিল? টেক্সটে ছিল তুই কিসের কারণে সেদিন তানিশার সাথে ছিলি, আর তুই কিসের জন্য তানিশা ধর্ষণের বিষয় বিশ্বাস করছিলি না, আর তানিশা আমার বউ, আর তোর জন্য আমি একটা গিফট পাঠিয়ে দিয়েছি, পার্সেল করে দেখে নিস। এতক্ষণে হয়তো তোর রুমের সামনে গিফটটা রাইখা এসেছে। তারপর আমি গিফট দেখে জ্ঞান হারিয়ে ফেলি। কি ছিল গিফট? বিশাল একটা বক্সে মানুষের রক্ত মাংসের মাথা। কি? হ্যাঁ রে, তবে ওইটা জাস্ট ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল, ওইটা রিয়েল মানুষের মাথা ছিল না। কথাগুলো শুনে তানিশার মাথা ঘুরাতে লাগলো। মাঝে মাঝে তানিশার এখন বমি হওয়া শুরু হয়েছে। ওর পেট যেন মাঝে মাঝে ব্যথা করছে, আর পেটে কে যেন মাঝে মাঝে লাথি মারে। মিমের পরামর্শে তানিশা আর মিম দুজনে হাসপাতালে চেক আপ করতে গেল। তানিশা খুব টেনশনের মধ্যে দিয়ে পার করছে, কারণ যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে এই মুখ সে কিভাবে সমাজে দেখাবে? কি পরিচয় মানুষ হবে ও? ওর তো কোনো পিতার পরিচয় নাই, তাহলে কাকে পিতা বলবে? তানিশা যেন কথাগুলো ভাবতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। টেনশন করিস না, তুই যেমনটা ভাবছিস আশা করি তার বিপরীতটা হবে। কতক্ষণ পরে রিপোর্টটা আসলো। মিম তানিশা দুজনেই হতভম্ব, যেন দুজনের মাথায় আকাশ ভেঙে পড়লো। রিপোর্ট পজিটিভ, টুইন বেবি তানিশার গর্ভে। যদিও তানিশার খুব পছন্দ টুইন বেবি, ওর কামনা ছিল ওর কোনোদিন টুইন বেবি হবে, কিন্তু আজকে তানিশার টুইন বেবির কথা শুনতেই মুখটা মলিন হয়ে উঠে, বিষাদে রূপান্তরিত হয় চেহারা। মুখের দিকে চাওয়া যাচ্ছে না কোনোভাবে, কারণ এই বেবির বাবা নেই, বেবিগুলো অবৈধ সন্তান। দোস্ত কি করবি এখন? তানিশা বলল,
জানি না রে, আমি একটা কথা বলি, শুনবি তো আমার কথা? বল। আমি বলি কি, তুই ফিল খেয়ে নে, বাচ্চাগুলো নষ্ট করে ফেল। তুই জানিস এই সন্তানের বাবাকে, আর কার পরিচয় ওরা বড় হবে, কিভাবে মুখ দেখাবি সমাজে? তোর কি মুখ থাকবে যদি সমাজ থেকে আমাকে বিতাড়িত করা হয়? তারপরও আমি এই সন্তান নষ্ট করব না। তানিশা এই কথাটা বলে চুপ করে যায়। মিম বলল, তুই যা পারিস করগা, আমি গেলাম। তানিশারা হাসপাতালে যায় সন্ধ্যা রাত্রি, আর রিপোর্ট পেতে ও সকল কাজে 11টা বেজে যায়। মিম একাকি বাড়ি ফিরছে। তাদের বাড়ির রাস্তা একটু নির্জন। মিম বারবার পেছনে ফিরে তাকাচ্ছে, ওর মন বলছে কেউ একজন ওকে ফলো করছে। হঠাৎই একজন মুখোশধারী মানুষ মিমের সামনে চলে আসে। কে আপনি? এভাবে পথ কেন আটকালেন? আমি টুইন বেবির বাবা। মিম পিছিয়ে যাচ্ছে আর বলছে, মানে আপনি সেই ধর্ষক? না, আমি ধর্ষক না। তাহলে তানিশা আমার বউ হলো কি করে? ওর তো বিয়েই হয়নি। বিয়ে হয়েছে কার সাথে? আমার সাথে। আপনি তো ধর্ষক। হ্যাঁ, আমি ধর্ষক, তাতে তোর কি? এখন বল, তুই আমার টুইন বেবিকে নষ্ট কেন করতে বলেছিস? আপনি কি করে জানলেন আমি বেবি নষ্ট করতে বলেছি? আমি জানি তুই কি বলেছিস তানিশাকে। কাজটা ঠিক করিস নাই। মিম পিছাতেই একটা বড় গাছের সাথে বন্দী হয়ে যায়। তুই কেন আমাদের সন্তানকে নষ্ট করতে বলবি? বলেই মিমের গলা টিপে ধরে। মিম ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বল, কোনোদিন আর আমার সন্তান নষ্ট করার কথা বলবি? মিম হাত দিয়ে ইশারা করে বলতে লাগলো, হ্যাঁ বলবো না। আর ভালো থাকিস, আর আমার বেবি ও বেবির মায়ের খেয়াল রাখবি। তারপর মিমকে ছেড়ে দেওয়া হলো। মিম যেন আধা মরা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তানিশা বাসায় গিয়ে চুপচাপ গোসল করতে চলে যায়। অঝরে কান্না করতে থাকে তানিশা। তানিশার কান্নার জল আর শাওয়ারের জল মিশে একাকার। বিছানায় এসেই তানিশা ভাবতে লাগলো, যদি এমনটা হতো যে আমাকে প্রতিদিন ধর্ষণ করছে, সে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিত, তারপর আমার টুইন বেবির দায়িত্ব হাতে তুলে নিত, তখন আমার একটা সুন্দর সংসার হবে, যেখানে দুজন হাসি খুশি আমাদের বেবি নিয়ে জীবন পার করে দিব। এসব ভাবতে ভাবতে তানিশা হারিয়ে যায় গভীর নিদ্রায়। আর প্রতিদিনের মতো আজও ধর্ষণের হাত থেকে রক্ষা পেল না সে। তানিশা ওর রুম গোছাতে বালিশের নিচে একটা চিরকুট পায়। দেখো তানিশা, আমার বেবিগুলো কিন্তু খুব যত্নে আগলে রাখবে, আর আমাদের বেবির যেন কোনো প্রকার কষ্ট না হয়। কষ্ট পেলে কিন্তু তোমায় শেষ করে দিব। আর এখন থেকে তুমি কোনো প্রকার কাজ করবে না, আর আমার বেবিগুলো নষ্ট করার চেষ্টা করলে একদম মেরে দিব। আর হ্যাঁ, তুমি আমাকে টুইন বেবি গিফট করেছো, আর আমার উচিত তোমাকে কিছু একটা গিফট করা, তাই তোমাকে সামান্য একটা গিফট করলাম। গিফটটা দেখো, তোমার ড্রেসিং টেবিলের উপরে রাখা। তানিশা এইটুকু মাত্র পরে দৌড় দিল ড্রেসিং টেবিলের দিকে, আর সেখানে গিয়ে সে হতভম্ব পুরো। সেখানে রাখা একটা ডায়মন্ডের আংটি আর টুইন বেবিদের নাম সহ একটা বই। তানিশা এবার চিরকুটের বাকিটুকু পড়ছে। কি পছন্দ হয়েছে আমার গিফট? আর বই থেকে সুন্দর সুন্দর নাম রাখবে আমার বেবিদের। আচ্ছা, ভালো থেকো, কালকে আবার আসবে। তানিশা তার ভাই, ভাবি আর ভাতিজি রাইসার সঙ্গে আজকে ঘুরতে যাবে। গাড়িতে উঠে বসেছে সবাই। তানিশার ভাইয়া নিজে ড্রাইভিং করছে, গাড়ি চলছে তার গতিতে। হঠাৎই মিম ফোন করে বসে তানিশাকে ফোন করে মিম ওর সাথে ঘটে যাওয়া রাতের কাহিনী তুলে ধরে ফোনের মাধ্যমে। তানিশা মিমের কথা শুনে হতভম্ব। তানিশা ভাবছে যে তাদের কথাগুলো সেই মানুষটা জানলো কি করে? তারা তো নিরিবিলি হাসপাতালের এক কোণে আলোচনা করছিল। বিষয়টা ভাবছে আর মনমরা হয়ে বসে আছে তানিশা আবার ভাবছে তার সাথে এমনটা কোনো জিন গোষ্ঠী বা পরিগোষ্ঠী করছে না তো? আর ভাবছে এটা কি করে সম্ভব। গাড়িতে বসে তানিশার কোলে তার ভাতিজি রাইসা খেলা করছে। হঠাৎ বলে উঠলো, আচ্ছা আন্টি, তোমার আঙ্কে রাইসা কথাটা শেষ করতে যাবে তার আগেই তানিশার ভাবি রাইসাকে তানিশার কোল থেকে ছোঁ মেরে নিয়ে নিজের কোলে নিয়ে অন্যদিকে মন আকর্ষণ করে ফেলে দেয়। ভাবি, ওকে কথাটা শেষ করতে দিতে তার আগে কেন নিয়ে নিলে আমার কাছ থেকে? আরে ও ইদানিং অনেক পাকা পাকা কথা বলা শিখেছে, তোমাকে কখন কি বলে দিবে? আরে ভাবি, এটা কি ধরনের কথা হলো? আমি ওকে নিজের সন্তানের মতোই ভাবি। তানিশার কেন জানি মনের মধ্যে ওর ভাবির আচরণটা অদ্ভুত ধরনের লাগলো। সে কেন যেন রহস্যের গন্ধ পাচ্ছে বিষয়টার মাঝে। তানিশা ভাবছে বিষয়টা রাইসার থেকে জানতে হবে। তানিশার ভাইয়া একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো সবাই কফি খাওয়ার জন্য। তানিশার কেন জানি এই রেস্টুরেন্টটা খুব বেশি পরিচিত মনে হচ্ছে কতদিন যাবত যেন ওর আসা যাওয়া এই রেস্টুরেন্টে, তাও রাতে। তানিশা আজকে ওর রুমে আরো একটা ক্যামেরা স্থাপন করে, যাতে যে করেই হোক ওই ধর্ষককে চিহ্নিত করতে পারে ও। তানিশা আজকে আবার ওর চোখের সামনে ওই ডায়েরিটা খুলে ধরলো। ডায়েরির একটা জায়গায় ওর চোখ আটকে যায়। ডায়েরির এক জায়গায় লেখা ছিল, খুব বেশি ভালোবাসি আমি তোমাকে, কি করে বোঝাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একটা মুহূর্ত চলে না তোমাকে কল্পনার জগতে না ভাসিয়ে নিয়ে যেতে। তানিশা খুব করে মিলিয়ে দেখলো কথাগুলো তার নিজের হাতে লেখা। তানিশার লেখা পড়ে যেন নিজের মধ্যে নিজে থাকলো না। তানিশার মনের মধ্যে বারবার উকি দিয়ে যাচ্ছে, এই অনিকেতটা আবার কে, যাকে আমি ভালোবাসি? তানিশা ভাবছে আসলে ডায়েরিটা হয়তো ওর না। হাজারো কথা ভাবতে ভাবতে হারিয়ে যায় তানিশা গভীর ঘুমে। ডায়েরিটা পড়ে থাকে তার হাতের পাশে। সকালে ঘুম থেকে উঠে তানিশা অবাক, সে আজকে কোনো প্রকার ধর্ষণের শিকার হয়নি, কিন্তু সে একটা চিরকুট বালিশের নিচে দেখতে পেল। তানিশা দৌড় দেয় সিসিটিভি ফুটেজ চেক করতে। তানিশা সিসিটিভি ফুটেজে যা দেখলো সেটা দেখার প্রস্তুতি সে ছিল না। ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছে তানিশা কেউ একজন চাদর মুড়ি দিয়ে টেবিলের উপরে বসে কি যেন লিখতেছে। এখানে অদ্ভুত বিষয় এটাই যে চেয়ারে বসা বাদ দিয়ে মানুষটা টেবিলের উপরে বসেছিল, আবার মানুষটা হাত দিয়ে লেখা বাদ দিয়ে পা দিয়ে
লিখছে। কতক্ষণ পরে লেখা শেষ করে মানুষটা আস্তে ধীরে ওর দিকে এগিয়ে আসছিল। তারপর ধীরে ধীরে তানিশার দিকে ঝুঁকতে থাকে। প্রথমে তানিশার মুখের উপরে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। মুখের উপরে আসা চুলগুলো খুব সযত্নে কানে গুজে রাখে। এরপর চোখে মুখে থুতনিতে গালে আদর জড়াতে থাকে। এভাবে কতক্ষণ পরে মানুষটা কোথায় গেল, কি করলো না করলো সেটা ক্যামেরায় অস্পষ্ট। তবে চিরকুটটা এগিয়ে ধরলো তানিশা নিজের চোখের সামনে। চিরকুটটায় লেখা ছিল তানিশা, তোর কিন্তু খবর আছে। তুই কালকে কিসের জন্য ঠান্ডা কফি খেলি? যদি আমার বাচ্চার কিছু হয়ে যেত তাহলে? আর কালকে রাতে আমি আসবো না, তুমি ওই নদীর ঘাটের দিকে আসবে। খোলা আকাশের নিচে নৌকা ছইয়ের ভিতর আদর করব তোমাকে। আর এখন থেকে খুব আদর করব তোমাকে, কারণ কিছুদিন পরেই তুমি আমাকে টুইন বেবির দর্শন মেলাবে। আর দেখো, তোমার জন্য আচার নিয়ে এসেছি তেঁতুলে, তোমার টেবিলের উপরে রাখা আছে। নিয়মিত টক খাবা আর আমার বেবির যত্ন নিবা। চিরকুটটা হাত থেকে একাকেই পড়ে গেল। তানিশা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাত থেকে পড়ে যাওয়া চিরকুটটার দিকে। চোখটা ঝাপসা হয়ে আসছে তার, চোখ দিয়ে হালকা করে জল গড়িয়ে পড়ছে। খাটের কোণে ধপাস করে বসে পড়ে তানিশা। হঠাৎ ওই মিম ফোন করে তানিশাকে। মিম তানিশাকে বলল, আজ আয় না কলেজে। তানিশা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। খাবার টেবিলে রাইসা তানিশাকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি কি আজকে কলেজে যাবে? আমাকে সাথে করে নিয়ে যাবে? আমাকে স্কুলে নামিয়ে দিবে? তানিশা ভাবলো তাহলে তো ভালোই হয়, গতকালকে রাইসা আমাকে কি বলতে চেয়েছিল সেটা রাইসা থেকে যাওয়ার পথে জেনে নেওয়া যাবে। রাইসা বলল, কি আন্টি নেবে না আমাকে? তানিশা বলল, ওকে মামুনি, অবশ্যই তোমাকে যাওয়ার সময় নিয়ে যাবে। রাইসা আর তানিশা পাশাপাশি বসে আছে। তানিশা বলল, পাগলি বুড়ি। জি আন্টি, গতকাল তুমি আমাকে কি বলতে চেয়েছিলে সোনা? কখন আন্টি? ওই যে গতকাল যখন গাড়ি করে আমরা ঘুরতে যাচ্ছিলাম তখন তুমি আমাকে কি যেন বলতে চেয়েছিলে। হঠাৎ ওই তোমার আম্মু তোমাকে আমার কোলে নিয়ে নেয়, ওই কথাটা এখন বলো তো। মনে নেই তো আন্টি? ওকে ঠিক আছে। তারপর তানিশা রাইসাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে যায়। আর এদিকে তানিশার ভাবি তানিশার ঘর গোছাতে ব্যস্ত হয়ে ওঠে। হঠাৎ ওই বিছানার নিচে একটা জিনিসে চোখ আটকে যায় তার। আসলে জিনিসটা ছিল তানিশার টুইন বেবি রিপোর্ট। রিপোর্টটা হাতে জড়িয়ে নিয়ে তানিশার ভাবি তানিশার ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। তানিশার ভাইয়া বলল, কি হয়েছে? কিছু বলবে না? মানে কি হয়েছে বলো, কিছু খারাপ ভাববে না তো আবার? আরে পাগলি বলো, যদি উল্টাপাল্টা কিছু করে বসো। তখনই তানিশার ভাবি তানিশার ভাইয়ের দিকে এগিয়ে দিল রিপোর্টটা দেখে তানিশার ভাইয়া বসা থেকে দাঁড়িয়ে গেল। তানিশার ভাবি বলল, এখনো এসবের কি দরকার ছিল? জানি না তো, কিছুদিন পরে হলে কি এমন হতো? সেদিন বাড়ি থেকে ওরা বের হবে আর কেনই বা? কথাটা শেষ না করেই কান্না করতে করতে তানিশার ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। তানিশা মিমের সাথে কথা বলে যাচ্ছে কলেজে গিয়ে অবিরাম, কিন্তু হঠাৎই তানিশা মাথা ঘুরে পড়ে যায়। তখন মিম নিজে এসে তানিশাকে বাসায় দিয়ে যায়। তানিশা ভাবছে বাচ্চাগুলো নষ্ট করে ফেলবে, নয়তো সে নিজে আত্মহত্যা করবে। তার আর এসব ভালো লাগছে না। আজকে কেন জানি এসব ভাবছে তানিশা। রাতে তানিশা ভাবছে, আমি কি যাবো আজকে রাতে ঘাটে? এসব ভাবতে ভাবতে তানিশা ঘুমের দেশে হারিয়ে যায়। গভীর রাতে তানিশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তানিশা ওর ফোনের দিকে দৃষ্টি দেখলো। ওর ফোনে একটা SMS এসেছে। SMS-টা ছিল এরকম, আমি কিন্তু বসে আছি ঘাটে তোমার অপেক্ষায়, আমার বিশ্বাস তুমি এখানে আসবে। ভাবতে ভাবতে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজও রাস্তায় কোনো মানুষ নেই। তানিশা আস্তে আস্তে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে থাকে। ঘাটে গিয়ে তানিশা আশ্চর্য হয়ে যায়, অমন সারপ্রাইজ কোনো দিন হয়নি। বালুকণা উপরে জ্বলন্ত মোমবাতি দিয়ে সজ্জাকরণ করা হয়েছে। মোমবাতিগুলো দিয়ে অনেক সুন্দর করে লেখা হয়েছে, হ্যাপি বার্থডে তানিশা। ওর নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছে না। মোমবাতির চারপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। হঠাৎই একটা বাক্সের দিকে নজর টানে। তানিশা বাক্সটা হাতে তুলে নিয়ে দেখলো বাক্সের মধ্যে একটা চিরকুটটায় লেখা ছিল, কি জান, কেমন সারপ্রাইজ দিলাম, এখন সামনের দিকে আগাতে থাকো। সামনে মানে দেখো একটা ঘর রয়েছে, আগাতে থাকো ঘরটার দিকে। তানিশা চিরকুটটা ফেলে দিয়ে আগাতে থাকে সামনের দিকে। তানিশা ঘরটার সামনে গিয়ে আবার হতভম্ব। ঘরটা কেমন জানি অদ্ভুত, মনে হচ্ছে ঘরটা রূপোর প্রলেপ দিয়ে সাজানো। সমস্ত ঘরটায় যেন রূপা প্রলেপ দিয়ে বিস্তৃত। ঘরটা আলো দিয়ে সাজানো। ঘরটার গেইটে একটা চিরকুট লাগানো। চিরকুটটা লেখা ছিল, আমি জানতাম আমার কলিজ এখানে আসবে। চিরকুটটা গেইটের দেয়াল থেকে তুলে নাও, এর নিচে একটা চাবি দেখতে পাবে। তানিশা চিরকুটটা দেয়াল থেকে তুলে নিয়ে দেখলো একটা চাবি। চাবির সাথে আবার চিরকুট, তাতে আবার লেখা, চাবিটা নিয়ে গেইটের তালাটা খুলে ভিতরে প্রবেশ করো। তানিশা লক্ষ্য করলো দরজায় একটা চিরকুট লেখা। এই চিরকুটটায় লেখা, দেখো ডান দিকে একটা টিউবওয়েল আছে, ওখানে যাও। ওখানে গিয়ে তানিশা দেখলো আগে অজু করবে, তারপর রুমের মধ্যে যাবে। তানিশা তারপর অজু করে ঘরের ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে সামনে তাকাতেই আবার দেখতে পেল একটা বড় চিরকুট, তাতে লেখা, দেখো ডান দিকটায় একটা বোরকা রয়েছে। তানিশা এবার বোরকার কাছে গিয়ে আবার একটা চিরকুট পেল, তুমি আজকে এশার নামাজ পড়ে নাও, যাও গিয়ে এশার নামাজ আদায় করে নাও। আর জায়নামাজ বিছিয়ে রাখা আছে পশ্চিমের দিকটায়। তানিশা তারপর বোরকা পরে জায়নামাজ নিয়ে এশার 11 রাকাত নামাজ আদায় করে নেয়। তানিশা নামাজ শেষ করে জায়নামাজ তুলতে গিয়ে দেখলো জায়নামাজের নিচে একটা চিরকুট, তাতে আবার লেখা। তানিশা তারপর বাক্সটা খুলে দেখলো সেটাই একটা বার্থডে কেক, তার উপরে সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে টুইন বেবির আম্মু। কিছুটা ভয় নিয়ে কেকটা কেটে ফেলে তানিশা, আর সাথে সাথে ঘরের কোণের দিকটা থেকে একটা কথা ভেসে আসে, হ্যাপি বার্থডে টুইন বেবির আম্মু। তানিশা কেকটা কেটে হালকা করে হাতে নিয়ে আগাতে থাকে ঘরের কোণের দিকটা, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে খেয়াল করলো সাউন্ড বক্স থেকে কথাটা ভেসে আসছিল। তানিশা চিরকুটটা ফেলে রেখে হাঁটা দেয় বিছানার দিকে। তানিশা বিছানার পাশে গিয়ে আবার
অবাক। রুমের পালংটা ছিল রূপার, খুব বেশি সুন্দর পালংটা। তানিশার কি যেন হয়েছে, কিসের জন্যই বা একটা SMS এর কবলে পড়ে এখানে আসতে হবে আর এসব করতে হবে। তবে তানিশা আজকে খুব খুশি, কারণ সবচেয়ে বড় সারপ্রাইজ হয়েছে সে। ধর্ষক হলেও কেন জানি তানিশার আজকে খুব বেশি ভালো লাগা কাজ করছে ওর উপর। বালিশের নিচে হাত দিতেই একটা উপহার পেল। উপহারটা চোখের সামনে ধরতেই তানিশার বাকরুদ্ধ হয়ে গেল, কারণ উপহারটা ছিল হীরের নেকলেস। নেকলেসের পাশে আবার একটা চিরকুট, তাতে লেখা, কি অবাক হয়েছ? অবাক হবার কিছু নেই, ঘুমিয়ে যাও নেকলেসটা গলায় জড়িয়ে। তানিশা তখন চিরকুটটার কথা মতো নেকলেসটা গলায় জড়িয়ে নেয় আর ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। চাদর জড়িয়ে নেয় গায়ে ঘুমানোর জন্য। ফজরের আজানের আওয়াজে ঘুম ভেঙে যায় তানিশার। তানিশা চারদিকে তাকিয়ে দেখে সে একটা বালিকণার মাঝে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর তার কাপড় পড়ে আছে পাশে, আর তার পাশে পড়ে আছে একটা বিশেষ প্রোটেকশনের প্যাকেট। কিন্তু তার গলায় রাতে সেই নেকলেসটা এখনো জড়িয়ে আছে, কিন্তু সেই ঘরটা আর নেই, সম্পূর্ণ উধাও। আর তানিশা এটা বুঝতে বাকি রইল না যে তার সাথে মাত্রই সঙ্গম শেষ হয়েছে। তার মানে সঙ্গম শেষ হবার কিছুক্ষণ পরেই সে জাগ্রত হয়ে ওঠে। তানিশা তখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পরে নেয়। আর তানিশা তখন কিছু দূরেই একটা বাড়ি দেখতে পায়। তানিশা ভাবছে, একটু আগে না কোনো বাড়িঘর দেখতে পেলাম না, কিন্তু এখন বাড়িঘর কোথা থেকে এলো? তাহলে কি আমার চোখে প্রবলেম হয়েছে কোনো প্রকার? বাড়িটার সামনে গিয়ে তানিশা দেখলো রাতের দেখা বাড়িটার সাথে এই বাড়িটার অনেক মিল। যেখানে সে দাঁড়িয়ে অজু করেছিল আর সেই টিউবওয়েলটা সেখানেই ছিল। তানিশা যেন কোনো কিছু আবিষ্কার করতে পারছে না। বাড়ির সকল কিছু ঠিক থাকলেও বাড়ির রূপোর প্রলেপটা ঠিক নেই। কিন্তু এখানে কথা হচ্ছে এটাই যে আমি রাতে খাটে ঘুমালাম, কিন্তু বালিকণার উপরে কেমন করে চলে আসলাম? রহস্য খুঁজে পাচ্ছে না তানিশা। তানিশা সূর্য উদয় হবার আগেই বাড়িতে আসলো। ওর ভাইয়া ভাবি ঘুম থেকে ওঠার আগেই তানিশা বাড়িতে ঢুকে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে চলে যায়, আবার সবার চোখ ফাঁকি দিয়ে বাসায় প্রবেশ করে। কিন্তু সবার চোখ ফাঁকি দিতে পারলেও তানিশা বাড়ি ফেরার সময় রাইসার চোখ ফাঁকি দিতে পারেনি। রাইসা পানি খেতে বাহিরে আসাতে চোখ বন্দি হয়ে যায় তার। রাইসার ছোট্ট মনে প্রশ্ন জাগে, আন্টি কোথায় গিয়েছিল? জানতে হবে আন্টির থেকে বিষয়টা। তানিশা গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা গিয়ে টাকাটাকি করছে তানিশাকে। সবাই খাবার টেবিলে ওয়েট করছে তানিশার জন্য। তানিশা কতক্ষণ বাদে বাথরুম থেকে গোসল সেরে বেরিয়েছে। আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি বলবে বলো। তুমি রাতে কোথায় বেরিয়েছিলে? মানে কিসব বলছো মামুনি? না, তুমি যখন বাসায় ফিরছিলে তখন আমি জাগনা ছিলাম। তুমি তখন কোথায় ছিলে আন্টি? আমি পানি খেতে উঠেছিলাম। আমি তখন একটু বাইরে গিয়েছিলাম মামুনি, হাঁটাহাঁটি করতে। মিথ্যে কেন বলো আন্টি? আমি জানি তুমি কারোর সাথে দেখা করতে গিয়েছিলে। না মামুনি, কোথাও যাইনি, ভালো লাগছিল না তাই হেঁটে আসলাম। আমি জানি তুমি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিলে। না মামুনি, তেমন কিছু না। আচ্ছা আন্টি, আঙ্কেল বাড়িতে আসলে তো কেউ কিছু বলে না, তাহলে তুমি বাইরে কেন গিয়ে দেখা করো? কি বলো মামুনি, তুমি কি তোমার আঙ্কেলকে দেখেছ? তখনই তানিশার ভাবি বলল, তানিশা, রাইসা কোথায় তোমরা? তাড়াতাড়ি খেতে আসো। রাইসা দৌড়ে ওর আম্মুর কাছে চলে যায়। খাবার টেবিলে ছোট্ট রাইসা বলল, বাবা জানো, আন্টি প্রতিদিন রাতে আঙ্কেলের সঙ্গে দেখা করতে যায়, সেজন্য রাতে দেরিতে ঘুমায় আর সকালে উঠতেও দেরি হয়। তানিশার ভাইয়া বলল, তানিশা, রাইসা কি কথাটা ঠিক বলছে? না ভাইয়া, পিছিটা কি দিয়ে কি বলছে? তখনই তানিশার ভাইয়া বলল, তানিশা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও ভালো না। উঠে চলে যায় তানিশার ভাইয়া। রাইসা আর তানিশা পাশাপাশি বসে রিকশায় যাচ্ছে। তানিশা কলেজে যাচ্ছে আর রাইসা স্কুলে যাচ্ছে। রাইসা, তুমি কেন বলে দিলে কথাটা তোমার বাবাকে? না বলার কি আছে আন্টি? ভাইয়া যদি কোনোভাবে আমাকে খারাপ ভাবে? খারাপ ভাবে কেন? আর আন্টি, আমার খেলার সাথীরা কবে আসবে? খেলার সাথী মানে? মানে তোমার টুইন বেবি। টুইন বেবি মানে কি সব বলছো মামুনি? আসলে আন্টি, আব্বু আম্মু আলোচনা করেছিল তোমার নাকি টুইন বেবি গর্বে। সেই আলোচনা সাপেক্ষে আমি কিছু কথা জেনে যাই, চুরি করে শুনতে পাই তোমার বিষয়ে। কি বলছো এসব? ভাইয়া ভাবি জানলো কি করে? তোমার ওই সব রিপোর্ট নাকি দেখে নিয়েছে আম্মু। দেখলো কি করে? আমি তো রিপোর্ট পুড়িয়ে ফেলেছিলাম সেদিন বাসায় এসে। তাহলে ভাইয়া ভাবি রিপোর্টটা কি করে পেলো? ঠিক করে মনে করে দেখো রিপোর্টটা কি করেছিলে। আমি নিজে পুড়ে ফেলেছিলাম, আবার সেটা ছবিও তুলে রেখেছিলাম। তখন তানিশা ফোন বের করে রিপোর্টটা পুড়িয়ে ফেলার ছবি দেখালো রাইসাকে। আন্টি, আমি আজকেও দেখলাম তোমার এই রিপোর্ট ঘাটাঘাটি করছে আব্বু আম্মু। তানিশার মাথায় কোনো কিছুই যাচ্ছে না। রাতে তানিশার ফোনে আবার একটা টেক্সট আসলো, তাতে লেখা, আজকে আমি তোমার সাথে কথা বলবো ছাদে, দুজন পাশাপাশি বসে গল্প করব, আড্ডা দিব, আসবে কিন্তু রাতে ছাদ। তানিশার কেন জানি খুব টান অনুভব জাগ্রত হয়েছে মানুষটার উপর। এতটা সারপ্রাইজ পাওয়ার পরেও তানিশার একটা টান জেগেছে তার উপর। গভীর রাতে আবার একটা টেক্সট আসে তানিশার কাছে। তানিশার টেক্সটের আওয়াজে নিদ্রা ভঙ্গ হয়। টেক্সটটা ছিল এরকম, আমি বসে আছি তোমারই অপেক্ষায়, দুজন পাশাপাশি বসে চাঁদ দেখবো আর তোমার কোলে মাথা রেখে তারা গুনবো, দোলনায় দুলবো, হাতে হাত রেখে হাঁটবো, আসো না প্লিজ বেবি আমার। তানিশা টেক্সটটা পড়ে ভেবে নিল সে আজকে ছাদে যাবে না, কিন্তু ওর মন বলছে যা, মানুষটার সাথে গল্প করে আয়। পা দুটো খুব বেশি ছোট ছোট করে চোরের মতো আগাচ্ছে তানিশা। তানিশার ইচ্ছে সে যে করেই হোক মুখোশধারী মানুষটাকে আমার সামনে আসতেই হবে। তানিশা
তানিশা ছাদে গিয়ে অবাক চোখে তাকিয়ে রয়েছে। একটা মানুষ ছাদে একটা কোণে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা দেখছে। তানিশা ভাবছে মানুষটা একবার পিছনে ফিরে তাকালে তো আমি তাকে দর্শন করতে পারতাম, মানুষটা তো পিছনে ফিরেই তাকাচ্ছে না। তানিশা আবার ভাবছে এটা মানুষ হবে, আমি এতটা শিওর হলাম কি করে, সে তো মানুষ নাও হতে পারে। তানিশা ভাবলো আমি কি গিয়ে তার কাঁধের উপর হাত রাখবো? যদি গিয়ে হাত রাখি সাথে সাথে যদি এই 5 তলা থেকে আমাকে ফেলে দেয় তাহলে তো আমি নিশ্চিত মরে যাব। এখান থেকেই কথা বলা যেতে পারে। তানিশা কথা বলতে যাবে, তার আগেই একটা কথা ভেসে আসলো। কি জান পাখি, বিরক্ত হয়েছ? কেন বিরক্ত হব? কি যেন ভাবছিলে আমার সম্পর্কে, তাই ভাবলাম হয়তো বিরক্ত হয়েছ। না না, তেমন কিছু না, কিন্তু আপনি জানলেন কি করে আমি আপনার কথা ভাবছিলাম? সাধারণ লজিক, আমি এখানে তোমাকে দেখেছি, আমি আবার এখানে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো প্রকার কথা বলছি না, তাই এখানে আমার কথা না ভাবার তো কোনো কারণ নেই। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলুন আগে আপনি কে? কেন আমাকে এখানে ডেকে নিয়েছেন? কেন আমার সাথে এমনটা করছেন? আমি তোমার হাজব্যান্ড, আর এখানে ডেকে নিয়েছি আমার জানের সাথে কথা বলবো বলে। আচ্ছা তানিশা, তোমার মনে আছে আমাদের প্রথম কবে দেখা হয়েছে? না তো, আমাদের প্রথম দেখা হয় রাস্তায়, আমি গাড়ি নিয়ে আর তুমি হেঁটে। মনে পড়ছে না তোমার? রাস্তার মাঝ দিয়ে সেদিনের সেই প্রথম দেখার কাহিনী। তানিশা মাঝ রাস্তা দিয়ে হাঁটছে, কানে হেডফোন লাগিয়ে। চারপাশে কি হচ্ছে, কোথায় দিয়ে হাঁটছে এসবের খেয়াল নেই তানিশা। তানিশা রাস্তার মাঝ দিয়ে হাঁটায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তানিশার পিছন থেকে হর্ন পাচ্ছে কিন্তু তানিশা বুঝতেই পারছে না। হঠাৎ একজন গাড়ি ব্রেক করে তানিশার সামনে চলে আসলো। এই যে, আপনি কি কালা না কানা? কানে শুনতে পান না, চোখে দেখতে পান না? চারিদিকে তাকিয়ে দেখেন তো আপনার জন্য কত জ্যাম বেঁধে গেছে। তানিশা ছেলেটার কলা ধরে বলল, ওই আপনার কি দেখে মনে হলো যে আমি কানা বা কালা? ছেলেটা বলল, এত হর্ন দিচ্ছি কানে যায় না? মাঝ রাস্তা বরাবর হাঁটছেন আর দেখেন তো আপনার জন্য কতটা পরিমাণ জ্যাম বেঁধে আছে। তানিশা চারিদিকে তাকিয়ে দেখলো আসলেই প্রচুর জ্যাম বেঁধে গেছে। তানিশা কিছুটা লজ্জিত হলো কিন্তু ছেলেটাকে বুঝতে দিল না। ছেলেটার শার্টের কলা ছেড়ে দিল। সবকিছু স্বাভাবিক মনে করে ছেলেটাকে তানিশা বলল, জ্যাম বেঁধে গেছে তো আমি কি করব? আমি কি রাস্তা দিয়ে যেতে পারবো না? তাই বলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন? তানিশা কিছুটা ভয় পেয়ে গেল। আসলে ভুলটা তো তারই হয়েছে। আচ্ছা ভাইয়া সরি, আসলে কি জানেন আমি আসলে বুঝতে পারিনি আমি যে মাঝ রাস্তা দিয়ে হাঁটছি। এক কথায় দু কথায় দুজনের মাঝে প্রচুর ঝগড়া হতে লাগলো। এক পর্যায়ে থানার লোকাল পুলিশ চলে আসে। একজন অফিসার বলতে লাগলো, কি হয়েছে এখানে, আপনারা ঝগড়া করছেন কেন? তানিশা যেন ভয়ে কাঁপছে কিন্তু ছেলেটা বলল, আসলে স্যার আমরা স্বামী স্ত্রী। কি? ছেলেটা বলল, স্যারকে বলো না যে আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ স্যার আমরা স্বামী স্ত্রী। পুলিশ অফিসার বলল, স্বামী স্ত্রী ভালো কথা, কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছেন কেন? দেখেন তো আপনাদের জন্য কতটা জ্যাম বেঁধে গেছে। আপনাদের জন্য অনেকেই সঠিক সময় সঠিক জায়গায় যেতে পারছে না। এটার ক্ষতিপূরণ কে দিবে? আপনাদেরকে থানায় যেতে হবে। ছেলেটা ভাবছে একটা বুদ্ধি বের করতে হবে এই ঘুষখোর পুলিশদের থেকে। স্যার একবার শুনুন আমার কথা, তারপর যদি আমাদের শাস্তি দেন তাহলে মাথা পেতে নেব। পুলিশ অফিসার বলল, বলেন দেখি আপনার কথাটা। আসলে স্যার আমরা গাড়ি করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, হঠাৎই ও আমাকে বললো গাড়ি দাঁড় করাতে, আর আমি গাড়ি দাঁড় করাই। ও গাড়ি থেকে নেমে দেখলাম একটা বাচ্চা রাস্তা পার হতে পারছিল না, আর ও গিয়ে বাচ্চাটাকে রাস্তা পার করিয়ে দেয়। পুলিশ অফিসার বলল, এটা তো খুব ভালো কথা, কিন্তু ঝগড়া কেন করছিলেন? প্রবলেমটা তো এখানেই স্যার। আসলে স্যার আমার স্ত্রী 2 মাসের গর্ভবতী, সেজন্য খুব বকাঝকা করছিলাম কেন সে এই অবস্থায় ও বাচ্চাটাকে বাঁচাতে গেল। যদি নিজের কিছু হতো তাহলে কি হতো? তাই বলে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবেন? সরি স্যার, আর কখনো এমনটা হবে না। ওকে ঠিক আছে যান, গাড়ি নিয়ে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করুন। পুলিশ চলে গেলে তানিশা বলল, ও আমি আপনার কোন জনমের বউ? সবার সামনে আমাকে বউ কেন বললেন? জনম জনমের বউ তুমি আমার। তানিশা প্রচন্ড আকারে রেগে যায়। আচ্ছা সরি, আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে বলুন? আমাকে সামনে নামিয়ে দিলেই হবে। তারপর তানিশা তাদের বাসার ঠিকানা দেয় এবং ছেলেটা গিয়ে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। গাড়ি থেকে নেমে যাওয়ার পরে একবারের জন্য তানিশা বাই বলল না, একবার থ্যাঙ্কস দিল। এটা হলো প্রথম দিনের কাহিনী। কাহিনীটা এতক্ষণ উপস্থাপন করলো বাহিরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা, আর তানিশা কথাগুলো বিভোর হয়ে শুনছিল। কি হলো জান, মনে পড়ছে কথাগুলো? তানিশা বলল, না তো, আমার কিচ্ছু মনে নেই। কথাটা শেষ করতেই তানিশা নিচের দিকে চেয়ে দেখলো আসলে সে যার সাথে এতক্ষণ কথা বলছে, এতটা গল্প শুনছে, সে আসলে মানুষ না। কারণ মানুষের পা মাটিতে থাকে কিন্তু এর পা মাটি থেকে উপরে। তানিশা ভয়ে কাঁপতে থাকে। পিছনে ফিরে আবার সামনে তাকাতেই তানিশা দেখলো এতক্ষণ যেটার সাথে কথা বলছে সেটা মুহূর্তের মধ্যেই উধাও। তানিশা কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলতে লাগলো, আপনি কোথায়? আমি আপনার কথা মতো ছাদে এসেছি, আপনি কোথায়? একসাথে রাতের আকাশ দেখবেন না? আর কে আপনি? আমাকে কেন দেখা দিচ্ছেন না? হঠাৎ তানিশা অনুভব করতে পারলো পিছন থেকে কেউ তাকে ডাকছে। তানিশার কানে ভেসে আসলো আবেগী কণ্ঠে বলছে, জানু তুমি কাঁদছো কেন? আমি চলে যাইনি। এদিকে ছাদের দরজা ধপাস ধপাস আওয়াজ করছে। তানিশাকে আবার কে যেন বলছে, ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। সেখান থেকে তানিশা দৌড়ে এসে ছাদ থেকে নেমে যাবে। তানিশা দেখলো ভাতিজি রাইসার রুমে আলো জ্বলছে, অথচ রাইসা নেই। এদিকে বাথরুমের কল থেকে পানি টপ টপ করে পড়ছে এবং ভেতরে লাইট জ্বলছে। তানিশা বাথরুমের দরজা আস্তে করে খুলতেই দেখলো রাইসা ভিতরে নেই। এবার তানিশা নিজের ঘরে গেল পানির কল বন্ধ করে। গিয়ে দেখে রাইসা বসে আছে তার রুমে। রাইসা বলল, আন্টি তুমি কোথায় গিয়েছিলে? আঙ্কেলের সাথে দেখা করতে। আঙ্কেল তোমার জন্য এখানে এসেছিল, তুমি তো আঙ্কেলের সাথে বের হলে। আমি এত করে ডাকলাম শুনলেই না। তানিশা অবাক হয়ে বলল, কখন? এই তো একটু আগে আমি পানি খেতে উঠেছিলাম তখন দেখেছি। তানিশা ভাবতে লাগছে কি হচ্ছে ওর সাথে। কে এই লোকটি? আমাকে দিনের পর দিন এমনটা করছে। এই লোকটি আমার সাথে কেন এমন করছে? আমি কি অপরাধ করেছি? রাইসা দেখতে পাচ্ছে অথচ আমি
আমি দেখতে পাচ্ছি না। রাইসা বলল, আন্টি আঙ্কেল কি চলে গেছে? আমার খেলার সাথীরা কবে আসবে? তানিশা কিছু না বলে বলল, মামুনি চলো আমি তোমাকে তোমার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। রাইসা বলল, আন্টি আমি তোমার সাথে ঘুমাবো, আমাকে ঘুম পাড়িয়ে দাও। তানিশা রুমের দিকে যেতেই সিসি ক্যামেরা সুইচ অন করে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ঘরে নেই। তানিশা চমকে গেল, এ কি রাইসা কোথায় গেল? তানিশা নিজের রুম থেকে বের হয়ে রাইসার রুমে গিয়ে দেখে রাইসা নেই। ভাই ভাবিদের রুমে গিয়ে দেখে রুমে লক করা। ভাই ভাবির দরজা 3বার ধাক্কা দিতেই আপনা আপনি দরজাটা খুলে যায়। তানিশা রুমের লাইট অন করে দেখলো ভাইয়া ভাবি গভীর ঘুমে আছে। ডাক দিল না, দেখতে পেল রাইসা সেখানে নেই। তানিশা আন্দাজ করলো রাইসা কি ওর রুমের ওয়াশরুমে গেল। এত ডাকছি মেয়েটা সাড়া দিল না। এটা ভেবেই রাইসা রুমে গেল, দেখে রাইসা সেখানেও নেই। তানিশা এবার ছাদের উদ্দেশ্যে উঠতে লাগলো। ছাদে যেই দেখতে পেল রাইসা ছাদের এক কোণে দাঁড়িয়ে সামনের দিকে মুখ হয়ে কথা বলছে। কে যেন আছে রিলিং এ বসা। রাইসা দাঁড়িয়ে, অথচ রাইসার সামনে কেউ নেই। তানিশা রাইসার সামনে গিয়ে রাইসার কাঁধে হাত রেখে বলল, মামুনি তুমি এখানে কেন? রাইসা চুপচাপ তানিশার দিকে তাকিয়ে, মুখে কোনো শব্দ নেই, আঙুল দিয়ে ইশারা করলো। তানিশা তাকিয়ে দেখে ওখানে কেউ নেই। নিচে তাকিয়ে দেখলো সেখানেও কেউ নেই। 5তলা থেকে স্পষ্ট দেখতে পেল বাড়ির মেইন গেটের বাহির দিয়ে চাদর পেঁচানো কেউ চলে যাচ্ছে। ল্যাম্প পোস্টের আলোর জন্য মুখটা দেখা যাচ্ছে না, চাদর দিয়ে মোড়ানো। তানিশা এবারও ভাবছে এই লোকটা তাহলে টুইন বেবির বাবা। রাইসার রুমের রাইসার দরজার পাশেই রাইসা দাঁড়ানো ছিল। তানিশা একটু রাগী চোখে বলল, রাইসা মামুনি এত রাতে কে যেতে বলেছে তোমাকে ছাদে? রাইসা মাথা নিচু করে কিচ্ছু বলল না। তানিশা 2-3বার প্রশ্ন করে আর প্রশ্ন করলো না। রাইসা চুপচাপ কথা না বলে, মাথা নাড়িয়ে না বলে আলতো করে তানিশাকে ধাক্কা দিয়ে ওর রুমের দরজাটা আটকিয়ে দিল। তানিশার কেমন যেন ভিতর থেকে খারাপ লাগছে, বমি হবে এমন হচ্ছে। দৌড়ে গেল বেসিন। তানিশা এবার ওর রুমে গেল। টাওয়াল নিয়ে ভেজা মুখ মুছতে মুছতে লক্ষ্য করলো আবারও একটা চিরকুট। সেখানে লেখা ছিল, ফ্রেশ হয়ে এসেছো জানো, এবার টাওয়াল দিয়ে মুখ হাত মুছে ঘুম দাও। অজু করে না থাকলে অজু করে ফজরের নামাজ পড়ে নিও। তানিশা খেয়াল করলো তানিশা সিসি ক্যামেরা সুইচ অন করে ওয়াশরুমে গিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তানিশা যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তানিশার জানালার পাশে রাইসা কি যেন দেখছে। রাইসাকে ভেদ করে সাদা কি যেন একটা আসলো, রাইসার সাথে কথা বললো এবং টেবিলে এসে লিখছে। লেখা শেষে রাইসাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তানিশা সিসিটিভি ফুটেজ দেখে ফিরে এসে চিরকুটের লেখাগুলো আবার পড়লো। আজ চলে যাচ্ছি, রাইসাকে নিয়ে ঘুমিও। ও ভুলে যাবে ওর টুইন খেলার সাথীকে। আজকের পর থেকে আর জিজ্ঞেস করবে না তোমাকে। ইতি অনেকে। তানিশা বিছানা গুছিয়ে শুয়ে পড়লো আর সেই অদ্ভুত লোকটির কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে তানিশার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। রিক্সা করে তানিশা কলেজে যাচ্ছিল আর হঠাৎ করেই তানিশার রিক্সার পেছন থেকে একটা বাস ধাক্কা মারে। এতে তানিশা ছিটকে গিয়ে রাস্তার বাঁদিকে পড়ে যায়। মাথায় অনেক আঘাত পাওয়ার কারণে তানিশার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। তানিশার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তারপর তানিশা আল্লাহর অশেষ দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে বেঁচে যায়। কিন্তু তানিশা আগের সব স্মৃতি হারিয়ে ফেলে। আর এই দুর্ঘটনা ঘটে ছেলেটির সাথে যেদিন রাস্তায় প্রথম দেখা হয়েছিল ঠিক তার পরের দিন। তানিশার স্মৃতিশক্তি চলে যাওয়া, সে আগের ঘটনাগুলো ভুলে যায়। আর সেদিন আরো একটা ঘটনা ঘটেছিল। তানিশাকে ছেলেটি বাড়িতে নামিয়ে দেওয়ার পর সে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। গাড়ির গতি একটু বেশি ছিল। কিছুটা পথ যাওয়ার পর ছেলেটা একটা ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। ছেলেটি সেদিনই মারা যায়, কিন্তু তানিশা এই খবর পায় না। আর পরের দিন আবার তানিশার দুর্ঘটনা ঘটে। এরপর তানিশা আর ছেলেটির খবর জানতেই পারে না। এরপর তানিশা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তানিশা যখন পুরোপুরি সুস্থ তখন তাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তানিশাকে বাড়িতে নিয়ে আসার পর কিছুদিন ভালোই ছিল তানিশা। এভাবে চলতে চলতে তানিশা দেখলো হঠাৎ করে একদিন রাতে তার সাথে কেউ সেক্স করছে। খুব ভালো করে বুঝতে পারে তানিশা, আর প্রোটেকশনের প্যাকেট আর প্রোটেকশন সহ ফ্লোরে পড়ে আছে। আর এভাবে প্রতিদিন রাতে তার সঙ্গে সঙ্গম করা হয়। কিন্তু মূল কাহিনী সেটা নয়। আসলে মানুষের সাথে একটা আত্মা কখনোই সঙ্গম করতে পারে না, তবে মানুষের মনের ভাব পরিবর্তন করতে পারে। তানিশার সাথেও এমনটাই ঘটেছিল। তানিশা নিজেই তার জামা কাপড় শরীর থেকে আলাদা করে প্রোটেকশনও নিজেই কিনে নিয়ে আসে। যা কিছু ঘটে তানিশার দ্বারাই ঘটে, কিন্তু তখন তানিশা বোঝে না সে কি করতেছে। আবার সঙ্গম কার্যক্রম শেষ হলে তানিশা আবার নিজের অবস্থায় ফিরে যায়। আর তানিশা বাস্তবতার সাথে যুদ্ধ করতে থাকে। আসলে এইসব কিছুর পেছনে সেই ছেলেটেরই আত্মার প্রধান কারণ। তানিশা যে গর্ভবতী তার এই ধারণাটা ছিল ভুল, আর এর ফলাফল যে পজিটিভ এটাও ভুল, কারণ এইসবের পেছনে ছেলেটেরই আত্মা রয়েছে। আপনারা ভাবতেছেন তাহলে মেসেজগুলো কই থেকে আসে? আসলে তানিশা দেখতে পারে মেসেজ, কিন্তু বাস্তবে কোনো মেসেজই নেই। অবশেষে ছেলেটির আত্মা তানিশাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে যায় সেদিন রাতে। আর তানিশা বাস্তবের দিকে অগ্রসর হয়।